10 মিনিটের একটা আক্রমণে 260 জন কি 70 জন মতো মারা যায় এবং কয়েক হাজার মানুষ গৃহচ্যুত হয়। ইসরায়েল যুদ্ধবিরতি চায় না, ইসরায়েল চায় যুদ্ধ চালিয়ে যেতে। যুদ্ধ সংক্রান্ত, বিরতি সংক্রান্ত যে তথ্যগুলো আমরা পেলাম আমেরিকার থেকে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা। একটার পর একটা মিথ্যা ভাষণ দিয়ে তারা ইরানকে দোষারোপ করছে এবং তাদের যে সৎ উদ্দেশ্য নেই সেটা প্রমাণ করছে। ইরানি ডেলিগেশনকে হত্যা করলেই তো হয়ে যায় সবকিছু। ওদেরকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। আমেরিকা এবং ইসরায়েলের যে মতলবটা সেটা হচ্ছে যে যে কোনো ভাবেই হোক এই শান্তি আলোচনাটা যেন ব্যর্থ হয়। আমেরিকার পক্ষে এই হরমুজ প্রণালীর যে অবরোধ, সেই অবরোধ কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হবে না। চর্চা ডিকোডে স্বাগত। আপনারা জানেন যে ইরান, আমেরিকা ও ইসরায়েলের যে এই যুদ্ধ 2 সপ্তাহের একটা যুদ্ধবিরতির প্রস্তাবে সারা বিশ্বের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। এই যুদ্ধবিরতির মধ্যেই ইসলামাবাদে বসেছিল আমেরিকা এবং ইরানের সর্বোচ্চ লেভেলের প্রতিনিধিরা। সেইখানে 21 ঘন্টা ম্যারাথন মিটিংয়ের পরে সেই আলোচনা ভেঙে যায় এবং বলা হচ্ছে আলোচনা অসফল হয়েছে। এই নিয়ে এইসব সামগ্রিক বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। তিনি এ বিষয়ে কি দেখছেন, পুরো সময়টাই তিনি এই যুদ্ধ বা যুদ্ধের আগে থেকে পুরো পরিস্থিতি খেয়াল রাখছেন, সুতরাং তিনি অত্যন্ত গভীরভাবে এই জিনিসগুলো বলতে পারবেন। আমরা এখন সরাসরি চলে যাব ডক্টর বদরুল আলম খানের কাছে। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের দর্শক এবং শ্রোতাদের আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো এই যে শান্তি আলোচনা বা একটা স্থায়ী যুদ্ধবিরতি বা ডিল মেকিং, যেটা ট্রাম্পের ভাষা হচ্ছে ডিল মেকিং আলোচনা, তো সেই জিনিসটা যে একটা ভণ্ডুল হয়ে গেল বা ভেস্তে গেল, এর পেছনে কি হলোটা কি আসলে? এর পেছনে কারণ কি সেটা যদি আলোচনা করতে হয় তাহলে আমি আসলে 5টা পয়েন্ট ধরে আলোচনা করতে চাই। তো প্রথমটা হলো যে যখনই যুদ্ধবিরতি ঘোষণা করা হলো তখনই কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে ইসরায়েল লেবানন আক্রমণ করলো এবং আক্রমণ করলো এমন এলাকা, বৈরুতের এমন এলাকাগুলো যেখানে কিন্তু শিয়া অধিষ্ঠিত নয় বা হিজবুল্লাহর সেখানে প্রভাব তেমন ছিল না, কিন্তু তারপরে সেগুলো আক্রমণ করলো যেখানে সুন্নি এলাকা এবং অত্যন্ত ধনী সম্প্রদায় মানুষ সেখানে বাস করে। এর একটা কারণ হচ্ছে যে লেবাননের ভেতরে মানুষের ভেতরে হিজবুল্লাহ সম্পর্কে একটা তীব্র একটা খারাপ ধারণা তৈরি করা, যে দেখো তোমাদের দুর্দশার একটা কারণ হচ্ছে যে এই হিজবুল্লাহ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এর থেকে প্রমাণ হয় যে, এবং সেই আক্রমণে 10 মিনিটের একটা আক্রমণে 260 জন কি 70 জন মতো মারা যায় এবং কয়েক হাজার মানুষ গৃহচ্যুত হয় এবং এটা একটা বর্বর একটা ঘটনা এবং এই ঘটনার পরে আবারও তা কিন্তু ইসরায়েল আক্রমণ করেছে, এরকম ঘটনা আমরা শুনতে পেয়েছি। সুতরাং এ থেকে প্রমাণ হয় যে ইসরায়েল যুদ্ধবিরতি চায় না, ইসরায়েল চায় যুদ্ধ চালিয়ে যেতে এবং সেই যুদ্ধটা চালিয়ে যেতে যতটুকু না তার শক্তির উপরে নির্ভর করে, কারণ সে জানে যে তার শক্তি অত্যন্ত লিমিটেড বা সীমিত, আমেরিকার উপরে ভর করে ইসরায়েল চায় এই যুদ্ধটাকে কন্টিনিউ করতে এবং সেইভাবে ইরানকে অপদস্থ করতে এবং ধ্বংস করতে এবং ইরানের যত সহায়ক শক্তি আছে ওই অঞ্চলে, হিজবুল্লাহ থেকে শুরু করে হুতি এবং ইরাকের যে ইসলামিক রেজিস্ট্যান্স আছে তাদেরকে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল। এটাই হচ্ছে তার মোদ্দা কথা। দ্বিতীয় হচ্ছে যে যুদ্ধ সংক্রান্ত, বিরতি সংক্রান্ত যে তথ্যগুলো আমরা পেলাম আমেরিকার থেকে সেগুলো সম্পূর্ণ মিথ্যা। ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে জেডি ভ্যান্স এবং অন্যান্য যারা ক্যাবিনেট মেম্বার, তারা সবাই বলছে যে ইরান চেয়েছে যুদ্ধবিরতি এবং আমেরিকা এই যুদ্ধবিরতিতে গেছে যেহেতু ইরানের থেকে একটা
অনুরোধ এসছে। কিন্তু এবং আরো বলছে যে আমরা ইরানের নেতৃত্বকে বাঁচিয়ে রেখেছি এই কারণে যে তারা যেন আলোচনায় অংশগ্রহণ করতে পারে। অর্থাৎ একটা মিথ্যার আবরণ দিয়ে যে এই যুদ্ধবিরতিটা যে আসলেই আমেরিকা যে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছিল, বিশেষ করে ওই পাইলটকে উদ্ধার করতে যেয়ে যে ১২টা তাদের বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হলো এবং আমেরিকা যে পরাজিত হচ্ছে এবং তার অস্ত্র, বিশেষ করে ক্ষেপণাস্ত্র তার সীমিত হয়ে আসছে, এই কারণগুলো কোনো মানে কারণগুলো উল্লেখ না করেও সে দোষ চাপাচ্ছে ইরানের উপরে। সুতরাং এটা একটা অসৎ একটা উপায় এবং এই অসৎ উপায় যদি পেছনে থাকে মাথায়, সেই অসৎ উপায় দিয়ে একটা ভালো আলোচনা সামনের আলোচনাকে সামনে রাখা যায় না, বা আলোচনার যে তার ইচ্ছা সেটা কিন্তু এর মাধ্যমে প্রকাশ পায় না। আরেকটা দিক হচ্ছে যে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিনা। কিন্তু ইসরায়েল বলছে যে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়নি। ডোনাল্ড ট্রাম্প পরে বলেছে যে না, ইসরায়েলকে অন্তর্ভুক্ত করা হয়নি এবং সেই রকমের একটা তথ্য জেডি ভ্যান্সও কিন্তু বুডাপেস্ট থেকে, যে উনি গিয়েছিলেন বুডাপেস্টে, তারপর ওখান থেকে সম্ভবত গিয়েছিলেন ইসলামাবাদে। তিনিও বলছেন যে না, এই ইরান লেবাননকে অন্তর্ভুক্ত করা হয় নাই এই শান্তি যুদ্ধবিরতিতে। সুতরাং এটাও একটা বড় একটা মিথ্যা, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলেই দিয়েছেন যে হ্যাঁ, লেবানন এর ভেতরে অন্তর্ভুক্ত এবং ইসরায়েল লেবাননকে আক্রমণ করে অনেকটা এই যুদ্ধবিরতির যে কন্ডিশন গুলো ছিল সেটা ভঙ্গ করেছে। সুতরাং একাধারে আমরা লক্ষ্য করে দেখছি যে একটার পর একটা মিথ্যা ভাষণ দিয়ে তারা ইরানকে দোষারোপ করছে এবং তাদের যে সৎ উদ্দেশ্য নেই সেটা প্রমাণ করছে। ৩ নাম্বারটা হচ্ছে যে ওয়াশিংটন পোস্টে যখন আলোচনা চলছে, তখন ওয়াশিংটন পোস্টের একটা খবরে আমরা জানতে পেলাম যে অনেকেই, আমেরিকার অনেকেই বলছে এবং ক্যাবিনেট সদস্যরও কয়েকজন বলেছে, তারা বলছে যে ইরানি ডেলিগেশনকে হত্যা করলেই তো হয়ে যায় সবকিছু। ওদেরকে যদি আমরা হত্যা করে ফেলি তাহলে সমস্ত কিছু সমাধান হয়ে যাবে। এইরকম হুমকিও চলছে কিন্তু এই চলার মধ্যে, আলোচনা চলার মধ্য সময় আর কি। তো এগুলো কিন্তু একটা সৎ উদ্দেশ্য বহিঃপ্রকাশ হিসেবে আমরা দেখি না। আর একটা হচ্ছে যে শত্রুতার যে মানে গাঢ় বহিঃপ্রকাশ এবং শত্রুতা যে কত গভীর সেটা তো আমরা নানাভাবে প্রমাণ পেয়েছি। গাজাকে প্রস্তর যুগে পাঠানোর যে সমস্ত হুমকি ইসরায়েল দিয়েছিল এবং গাজাকে আসলেই একটা প্রস্তর যুগে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল এবং সেই রকমই কিন্তু গাজা আজকে দেখাচ্ছে ধ্বংস স্তূপ হিসেবে। তো সেই রকম বক্তব্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে বলছে যে হ্যাঁ, তোমাদেরকে আমরা একদিনে কয়েক ঘন্টার ভেতরে প্রস্তর যুগে পাঠিয়ে দিব। প্রস্তর যুগে পাঠানোটা ১ ঘন্টার ভেতরে সম্ভব না যতক্ষণ না আমি পারমাণবিক বোমা ব্যবহার করছি, এবং পারমাণবিক বোমা একটা না, দুটো না, বেশ কয়েকটা ব্যবহার করতে হবে ইরানকে ওইভাবে একটা ধ্বংসস্তূপে পরিণত করার জন্যে। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন যে ইসরায়েলের যে সমস্ত বক্তব্য বা রেটরিক যেটাকে আমরা বলি, ঠিক সেই রেটরিকই কিন্তু ব্যবহার করছে ডোনাল্ড ট্রাম্প। সুতরাং ইসরায়েলের সাথে মিলে ডোনাল্ড ট্রাম্প যদি শান্তি আলোচনার দিকে যায় বা যুদ্ধবিরতির দিকে যায় বা যুদ্ধবিরতি করেছে আমরা দেখেছি, কিন্তু এটার ভেতরে যে অনেক ষড়যন্ত্র আছে সেটা কিন্তু আমরা এই থেকে বুঝতে পারি যে তাদের মতলব কিন্তু খুব একটা ভালো না, এবং সেটা কিন্তু পরে দেখা গেল যে যখন শান্তি আলোচনা ভেঙে গেল ২১ ঘন্টার পর, এবং এই ২১ ঘন্টার ভেতরে কিন্তু জেডি ভ্যান্স কিন্তু এবং কুশনার এবং উইটকফ এরাই তো প্রতিনিধিত্ব করেছে। আসলে আমেরিকার এই প্রতিনিধি দলের সদস্য সংখ্যা ছিল ৩০০ আর ইরানের ছিল ৭৯ কি ৮৯। তো এই মিটিং চলাকালে জেডি ভ্যান্স ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টকে ২০ বার ফোন করেছে
20 বার ফোন করে, তার মানে প্রতি ঘন্টায় একবার করে সে ফোন করছে এবং ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নির্দেশ পাচ্ছে বা যেটা হোক না কেন সলা পরামর্শ করছে তার সাথে। এবং সেই সাথে কিন্তু নেতানিয়াহুর সাথেই সেও জেডি ভ্যান্স কথা বলছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মাধ্যমেও জেডি ভ্যান্স জানতে পারছে যে ইসরায়েলের পজিশনটা কি। এবং এটা তো আমরা জানি যে ইসরায়েল কখনোই চায় না যে একটা শান্তিপূর্ণ একটা পরিবেশে একটা শান্তি আলোচনা হোক এবং এই যে 10 দফা যেটা দিয়েছিল ইরান এবং ডোনাল্ড ট্রাম্প যেটা ঘোষণা করেছিল যে এই 10 দফার উপরেই ভিত্তি করে আলোচনা হবে, তো সেটাও কিন্তু দেখা গেল যে জেডি ভ্যান্স যখন আলোচনা করছে আমাদের ইরানের প্রতিনিধিদের সাথে, সেখানেও কিন্তু এই 10 দফার থেকে বাইরে যেয়ে আসলে এমন সমস্ত প্রস্তাবগুলো নিয়ে আলোচনা শুরু করলো যেটা ওই 10 দফা ফ্রেমওয়ার্কের ভেতরে ছিল না। সুতরাং আমেরিকা এবং ইসরায়েলের যে মতলবটা সেটা হচ্ছে যে যেকোনোভাবেই হোক এই শান্তি আলোচনাটা যেন ব্যর্থ হয়। এবং ব্যর্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে কুশনার এবং উইটকফ এই প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত হয়েছিল। কুশনার এবং উইটকফ এরা দুজনেই হচ্ছে জায়োনিস্ট এবং দুইজনে হচ্ছে ইসরায়েলের স্পাই এবং তাদেরকে ওখানে রাখা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তাদেরকে সেখানে পাঠিয়েছে এই কারণে যেন জেডি ভ্যান্স যেন উল্টাপাল্টা না করতে পারে এবং জেডি ভ্যান্স যেন এইভাবেই আলোচনা করে যেন আলোচনাটা ব্যর্থ হয়। সুতরাং এই এবং আমরা যদি বলি যে জেডি ভ্যান্স একটু ভিন্ন, ডোনাল্ড ট্রাম্পের মতো না বা আরো অন্যান্য মার্কো রুবিওর মতো না এবং তিনি শান্তিপ্রিয় ইত্যাদি ইত্যাদি, এগুলো বোগাস কথা, এগুলো সত্যি কথা না। জেডি ভ্যান্সও ঠিক একই রকমে ডোনাল্ড ট্রাম্পের মতো একটা উগ্রবাদী যুদ্ধবাজ এবং এই কারণেই যে জেডি ভ্যান্স যখন নির্বাচন করে তখন তার নির্বাচনের অর্থ দিয়েছিল পিটার থিল বলে একজন ইহুদি জায়নবাদী ব্যবসায়ী। এই জায়নবাদী ব্যবসায়ীর পেপল এবং প্যালান্টির বলে দুটো বড় কোম্পানি আছে, আরো অনেক কোম্পানি আছে। সুতরাং এই জেডি ভ্যান্সকে সমর্থন দিয়েছে, অর্থ জুগিয়েছে এই পিটার থিল। সুতরাং পিটার থিল যদি জায়নবাদী হয় এবং জেডি ভ্যান্স যদি নির্বাচনে তার থেকে টাকা নিয়ে থাকে, তাহলে এই টাকাটা নিয়েছিল নিশ্চয়ই কোনো শর্তর উপরে ভিত্তি করে এবং থিল তাকে যেটা বলবে সেটাই সে করবে। সেই রকম একটা পরিস্থিতির ভেতরেই কিন্তু হোল আলোচনাটা এখানে চলে এসছে। তো যার ফলে আমি জেডি ভ্যান্সের উপরে কিন্তু কোনো আশা ভরসা রাখতে পারি না। তাকে আমি যুদ্ধবাজ হিসেবে দেখি, ঠিক যেভাবে তার প্রধান ডোনাল্ড ট্রাম্প যেরকম যুদ্ধবাজ, সেই রকমই যুদ্ধবাজ। আলোচনার বিষয়বস্তু এমনই ভাবে শুরু হয়েছিল যে এই শান্তি সম্মেলনটা ব্যর্থ হতে বাধ্য ছিল। যেমন ইরানের 10 দফার উপরে আগে আমি বলেছি, এটা 10 দফার উপরে আলোচনা হয় না, তারা ওই নিউক্লিয়ার ইস্যু নিয়ে এসছে, হরমুজ প্রণালী খোলার কথা উপরে চাপ দিয়েছে এবং মূল কথাটা হচ্ছে যে ইরানকে ডিজার্ভ করতে হবে, সে অস্ত্র নিবারণ করবে। দ্বিতীয় হচ্ছে তার জাতীয় সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা যাবে না, তার জাতীয় সার্বভৌমত্বকে বিসর্জন দিতে হবে এবং জাতীয় রক্ষা কবচের ইরানের যে মিসাইল সিস্টেম সেটাকেও সারেন্ডার করতে হবে। সুতরাং এই রকম যদি দাবি দেওয়া হয় তাহলে কিভাবে ইরান এই আলোচনাটাকে, শান্তি আলোচনাটাকে এগিয়ে নেবে? সুতরাং এই যে 5টা পয়েন্ট আমি উল্লেখ করলাম, এই 5টা পয়েন্টের কারণেই এই শান্তি আলোচনাটা ব্যর্থ হলো, ভেঙে গেল এবং এটাই ইসরায়েল চেয়েছিল এবং সেটাই ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স এবং তার ডেলিগেশন সেটাই তারা সম্পন্ন করে আমেরিকায় ফিরে গেল। তাহলে আপনার কথা থেকে একটি বিষয় উঠে আসে যে মানে ট্রাম্প কি আসলে এই যে ইসরায়েলের নেতানিয়াহু বা এই আমেরিকার জায়নিস্ট লবি এর কাছে অসহায়? আরেকটি এর সঙ্গে একসঙ্গে বলে রাখি যে ট্রাম্প তো এর পরপরই সিদ্ধান্ত নিয়েছেন যে হরমুজ প্রণালী তে অবরোধ করবেন, যে হরমুজের ভেতরে যাতে কোনো জাহাজ ঢুকতে বা বেরোতে না পারে সেই বিষয়ে অবরোধ করবেন। আসলে এটা কতটা বাস্তবসম্মত? একটা হচ্ছে যে হরমুজ প্রণালীকে আমরা যেভাবে দেখি যে একটা স্ট্র্যাটেজিক একটা চোক পয়েন্ট বা এমন একটা জায়গা যেটা স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন আমেরিকা বলছে বা আরো পশ্চিমা বিশ্ব বলছে যেটা হচ্ছে একটা আন্তর্জাতিক একটা প্রণালী
বা জল এলাকা, এবং এখানে ইরানের কোনো অধিকার নেই এটাকে বন্ধ করে নৌ যাতায়াত বন্ধ করা এবং বিঘ্ন ঘটানো। আসলে কিন্তু সেটা সত্যি না। এই কারণে সত্যি না যে এই হরমুজ প্রণালী ইরানের উপকূল থেকে, আমি যদি ওমানের ওমানের সাইডের উপকূল পর্যন্ত যাই, তাহলে আমি দেখব যে এটার দূরত্ব হচ্ছে মাত্র ২১ কিলোমিটার। সুতরাং এই ২১ মিটারের কারণে এই জলসীমার উপরে আংশিক ইরানের সার্বভৌমত্ব আছে, আংশিক ওমানের সার্বভৌমত্ব আছে। এবং সেই জন্যই কিন্তু ইরান সবসময় বলে এসছে যে এই হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করব আমি না শুধু, এবং সেই সাথে ওমানও করবে। এবং যে অর্থ আমরা টোল হিসেবে পাবো এখান থেকে, সেই অর্থ ২ ভাগে ভাগ হবে। ১ ভাগ পাবে ওমান, আর ১ ভাগ পাবে ইরান। এই রকমের একটা অ্যারেঞ্জমেন্ট। আর একটা হচ্ছে যে হরমুজ প্রণালী তো শুধু তেল না, তেলই যায় না এখান থেকে। এখান থেকে যেটা যায় সেটা হচ্ছে আরো অনেক পণ্য। সেই পণ্য প্রায় পৃথিবীর ২৫ থেকে ৩০% পণ্য সরবরাহেরই একটা অংশ। তার মানে পৃথিবীর ১০০টা পণ্য যদি বিভিন্ন দেশে চলাচল করে, হরমুজ প্রণালী দিয়ে যায় ৩০টা। সুতরাং কি যায়? সেখানে ইউরিয়ার সার থেকে শুরু করে যত রকমের সার, এবং এই সারগুলো কিন্তু ওই পেট্রোলিয়াম থেকেই তৈরি হয়। সুতরাং এই অঞ্চল যেহেতু পেট্রোলিয়ামে অত্যন্ত ধনী এবং অত্যন্ত সমৃদ্ধ, সেই কারণে ওখানে কিন্তু এই সার উৎপাদনের বিভিন্ন কারখানা আছে, এবং সেই সার কিন্তু ওখান থেকে হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটে পড়ে। এই সার উৎপাদনে আরো দ্বিতীয় যে শক্তি, সেটা হচ্ছে রাশিয়া। তো এই সালফিউরিক অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা রাসায়নিক পদার্থ। কারণ একে ব্যবহার করে কিন্তু এই সমুদ্রের নিচে থেকে যে তেল উত্তোলন করা হয়, সেই তেল উত্তোলনের জন্য যে রক বা পাথরটাকে মানে নরম করা হয়, তার জন্য এই সালফিউরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এবং এই সালফিউরিক অ্যাসিড কিন্তু প্রায় ৩০% যায় এই হরমুজ প্রণালী দিয়ে। হিলিয়াম যায় হরমুজ প্রণালী দিয়ে। এই সমস্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি যে সমস্ত পদার্থ এবং খনিজ সম্পদ এবং সার এবং আরো অন্যান্য অনেক সম্পদ যেটা যায় হরমুজ প্রণালী দিয়ে। সেই কারণেই এই হরমুজ প্রণালীর গুরুত্ব শুধু কেবলমাত্র তেলের ক্ষেত্রে না, এটা আরো অন্যান্য কারণেও এর অসীম গুরুত্ব আমরা সবসময় উপলব্ধি করছি, বিশেষ করে এখন যখন এটা বন্ধ হয়ে আছে। আর একটা দিক হচ্ছে যে হরমুজ প্রণালীর নিচে দিয়ে কিন্তু যত কমার্শিয়াল কেবল আছে, সেগুলো কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। বিশেষ করে সংযুক্ত আরব এমিরাত থেকে শুরু করে কুয়েত, তারপরে কাতার, তারপর বাহরাইন এবং সৌদি আরব, এবং তার বাইরেও যেমন ধরুন জর্ডান থেকে শুরু করে তারপরে মিশর এবং আরো অন্যান্য যে অঞ্চল আছে, এখানে সমস্ত কেবল সিস্টেমটা, বিশেষ করে কমার্শিয়াল কেবলটা, সেটা কিন্তু এই হরমুজ প্রণালী দিয়ে যায়। সুতরাং হরমুজ প্রণালীর গুরুত্ব কিন্তু সাংঘাতিক। তৃতীয় হচ্ছে যে হরমুজ প্রণালীর যে উপকূল, সেটা এত পাহাড়ি এবং পাহাড়টা একেবারে পানি ঘেঁষে, যার ফলে আমেরিকা যদি চায়ও যে তার সৈন্যবাহিনীকে হরমুজ প্রণালী অবরোধ মুক্ত করার জন্য পাঠাবে, সে খার দ্বীপপুঞ্জই হোক বা দ্বীপ হোক আর অন্যান্য দ্বীপই হোক, সেটা কখনোই সম্ভব হবে না, ল্যান্ডিং করতে পারবেই না। আমরা তো তার উদাহরণ দেখেছি, যখন ওই বৈমানিকটাকে যখন উদ্ধার করতে যায়, তখন যে প্রচুর পরিমাণে মানে বিমান এবং হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছিল, এবং সেখানে ইরান তাদেরকে ট্র্যাপ করে সেখানে 12টা বিমান এবং হেলিকপ্টার ধ্বংস করে দিল। সুতরাং এই যে নামানো, সেনাবাহিনীকে ওখানে নামানো, এটা প্রায় অসম্ভব। কারণ ইরানের হোল উপকূলটায়, সমস্ত উপকূলটাই কিন্তু আন্ডারগ্রাউন্ডে এবং পাহাড়ের ভেতরে বিভিন্ন কেইভে সমস্ত মারণাস্ত্র সেখানে আছে, বিশেষ করে ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। তাছাড়া আছে ড্রোন, তাছাড়া আছে
ব্যালিস্টিক মিসাইল, তাছাড়া আছে আরো অত্যন্ত অত্যাধুনিক মিসাইল। সুতরাং আক্রমণটা তারা এটা করবেই এখানে। আরেকটা তৃতীয় কারণ হচ্ছে যে আপনি লক্ষ্য করে দেখেন আমেরিকার যে সমস্ত যুদ্ধজাহাজ, বিশেষ করে এয়ারক্রাফট ক্যারিয়ার, এবং সেটা ৩টা, এবং যে ফ্রিগেট যে বাহিনী আছে, বিশাল বাহিনী, তারা কিন্তু ইরানের উপকূলে এখন আর নেই। তারা ১২০০ কিলোমিটার দূরে আছে। কেন? কারণ তারা জানে যে ইরানের জলসীমার ভেতরে যদি তারা প্রবেশ করে তাহলে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবং ড্রোনের আঘাতে তাদের ক্ষতি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এর থেকে আপনি মানে এই সম্ভাবনাটা যে কত তীব্র এবং কত অ্যাকিউট সেটা কিন্তু লক্ষ্য করে দেখেন যে এই আলোচনা চলাকালে আমেরিকা কিন্তু ২টো ফ্রিগেট পাঠিয়েছিল এই হরমুজ প্রণালীর অবরোধকে ভেঙে দিতে। কিন্তু এবং খবরের কাগজেও কিন্তু সব বেরোলো যে হ্যাঁ, ২টো ফ্রিগেট হরমুজ প্রণালী অতিক্রম করে হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থা করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। অ্যাক্সিসের মতো পত্রিকা, নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে ওয়াশিংটন পোস্ট, সবাই এটা জানালো। কিন্তু আসলে কিন্তু সেটা হয়নি। ইরান কিন্তু একটা ভিডিও পাঠিয়ে প্রমাণ করে দেখেছে যে যখনই এই ২টো ফ্রিগেট হরমুজ প্রণালীর ভেতরে প্রবেশের চেষ্টা করছে, তখনই কিন্তু ইরানের যে কোস্ট গার্ড এবং নৌবাহিনী, তারা কিন্তু সতর্ক করে দিল যে যদি এই ফ্রিগেট ২টো ঢোকে হরমুজ প্রণালী দিয়ে, তাহলে ৩০ মিনিট আমরা সময় দিচ্ছি, তোমরা যদি পিছু না হটো তাহলে আমরা তোমাকে আঘাত করবো মানে ক্ষেপণাস্ত্র দিয়ে। তখনই দেখা গেল যে তারা ২টো ফ্রিগেট তারা ঘুরে পিছু ধাওয়া করলো। সুতরাং এটাও কিন্তু প্রমাণ করে যে হরমুজ প্রণালী অত্যন্ত কঠিন একটা জায়গা। হরমুজ প্রণালী আসলে কিন্তু সুয়েজ খালের মতো মনে হচ্ছে আমার কাছে। সুয়েজ খালের ঘটনা আমরা জানি ১৯৫৬ সালের ২৯শে অক্টোবর ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল, এই ৩টা দেশ কিন্তু এই মিশরকে আক্রমণ করে। আক্রমণের কারণ কি? আক্রমণের কারণ ছিল যে এই সুয়েজ খালকে মিশর জাতীয়করণ করে প্রায় ৩ মাস আগে। সুতরাং জাতীয়করণ করা মানে হচ্ছে যে সমস্ত টোল পাওয়া যাবে সুয়েজ ক্যানেলের মানে জাহাজগুলো যখন অতিক্রম করবে, সেটা সম্পূর্ণভাবে ভোগ করবে মিশর। আগে কিন্তু এটা ভোগ করত ব্রিটেন, যখন ব্রিটেনের তত্ত্বাবধানে ছিল এবং ফ্রান্সের তত্ত্বাবধানে ছিল। সুতরাং হরমুজ প্রণালীর উপরে স্বায়ত্তশাসন এবং সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করে ইরানও কিন্তু ঠিক একইভাবে এইরকম একটা ব্যবস্থা আয়োজন করলো, এবং এটা এখনো পর্যন্ত অত্যন্ত সাকসেসফুল। এবং আমি মনে করি যে আমেরিকার পক্ষে এই হরমুজ প্রণালীর যে অবরোধ, সেই অবরোধ কাটিয়ে ওঠা কোনোভাবেই সম্ভব হবে না। সে বিশেষ করে সামরিক পথে যদি আমেরিকা যায়, একটা পথ হতে পারে যে কূটনৈতিক পথে আলাপ আলোচনার মাধ্যমে একটা নতুন একটা যে প্রতিরক্ষা ব্যবস্থা বা সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যদি তৈরি করা যায় ও অন্যান্য দেশগুলোকে নিয়ে, সৌদি আরব, বাহরাইন, কাতার, ইউএই থেকে শুরু করে ওমান, যে সমস্ত গালফ দেশগুলো আছে তাদেরকে নিয়ে যদি একটা কোনো ব্যবস্থা করা যায়, তাহলে কিন্তু সম্ভব এই হরমুজ প্রণালীর অবরোধটা কাটিয়ে ওঠা। কিন্তু সামরিক পথে এর কোনো ভবিষ্যৎ নেই খোলার। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল হচ্ছে যে আমেরিকা ট্রাম্প কি অসহায়, যে ইয়ের কাছে ইসরায়েল এবং ইসরায়েলের যে জায়নিস্ট লবি আমেরিকার, তাদের কাছে কি ট্রাম্প একেবারে অসহায় হয়ে পড়েছেন? এটি ছিল আমার একটা প্রশ্ন। ট্রাম্প অসহায় হয়ে পড়েছে মানে হ্যাঁ, ঠিকই অসহায় হয়ে পড়েছে, কারণ ট্রাম্পের নিজস্ব কোনো শক্তি নেই। একটা জিনিস লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে এই বারাক ওবামা থেকে শুরু করে যত প্রেসিডেন্ট তার পরবর্তীতে আমেরিকার ক্ষমতা গ্রহণ করেছে এবং তার শাসন প্রক্রিয়া পরিচালনা করেছে, তারা প্রত্যেকেই কিন্তু অল্প অল্প করে ইসরায়েলের যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কিন্তু সফল করার জন্য চেষ্টা করেছে। ইসরায়েলের উদ্দেশ্য কি? ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে মূলত ৩টি। একটি হচ্ছে যে
গ্রেটার ইসরায়েল, অর্থাৎ মিশর থেকে শুরু করে সৌদি আরবের কিছু অংশ, জর্ডানের কিছু অংশ, লেবাননের কিছু অংশ নিয়ে একটা বৃহত্তর ইসরায়েল গড়ে তোলা, এবং এই বৃহত্তর ইসরায়েল জায়নবাদের উপরে প্রতিষ্ঠিত হবে এবং সমস্ত এলাকাকে তটস্থ রাখবে, সন্ত্রস্ত রাখবে এবং এলাকার উপরে তার কর্তৃত্ব এবং মোড়লগিরি সে প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে এথনিক ক্লিনজিং যেটাকে বলে, অর্থাৎ যে জাতিগোষ্ঠী আছে বিশেষ করে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনিদেরকে সম্পূর্ণভাবে তাদের বাসস্থান থেকে উৎখাত করা। এই বাসস্থান থেকে উৎখাত না করে ইসরায়েল তার গ্রেটার ইসরায়েলের যে প্রজেক্ট সেটা বাস্তবায়ন করতে পারবে না। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় হচ্ছে যে যদি এই এথনিক ক্লিনজিং যদি সামরিক পদ্ধতিতে সম্ভব না হয়, তাহলে তৃতীয় পথ হচ্ছে জেনোসাইড করা। জেনোসাইডের মাধ্যমে এবং তাদেরকে খাদ্য থেকে শুরু করে, পানি থেকে শুরু করে, বাসস্থান থেকে শুরু করে তাদেরকে সবকিছু থেকে বঞ্চিত করে এই জনগোষ্ঠীকে সম্পূর্ণ একটা গণহত্যার মধ্যে দিয়ে ধ্বংস করে দেওয়া। এবং এই তিনটা যে প্রোগ্রামটা, এই তিন মানে উদ্দেশ্য, এই তিন উদ্দেশ্যই কিন্তু আমেরিকার প্রতিটা প্রেসিডেন্ট পালন করে গেছে। এবং এই তিনটা উদ্দেশ্যের সামনে প্রথম একমাত্র বাধা হচ্ছে ইরান। এবং লক্ষণীয় যে ইরানকে অন্য কোনো প্রেসিডেন্ট কিন্তু ইসরায়েলের শত চেষ্টা সত্ত্বেও আমেরিকার প্রেসিডেন্টরা ট্রাম্পের আগে তারা কখনো আক্রমণ করার সাহস পায়নি, এবং তারা মনে করেছে যে আক্রমণটা হবে আত্মঘাতী, এবং যদি আক্রমণ করে তাহলে আমেরিকা সেখানে অত্যন্ত বিপদের সম্মুখীন হবে। এইরকম একটা ভাবনা থেকে কিন্তু বারাক ওবামাই বলি বা আরো যে সমস্ত জো বাইডেন বলি বা আরো যারা ছিল প্রেসিডেন্ট, তারা কেউ কিন্তু সাহস করেনি ইরানকে আক্রমণ করা। ডোনাল্ড ট্রাম্প কেন এটা করলেন? একটা হচ্ছে যে এপস্টিন ফাইলের কথাটা কিন্তু আবার চলে এসছে, এবং মেলোনি ট্রাম্প কিন্তু এমন সমস্ত কথাবার্তা বলছে যেটাতে কিন্তু ইঙ্গিত দেয় যে ডোনাল্ড ট্রাম্পের এমন কিছু তথ্য আছে এই এপস্টিন কেলেঙ্কারির সাথে, যেটা ইসরায়েল জানে, এবং যেটা ইসরায়েল যদি প্রকাশ করে দেয় তাহলে তাকে পদত্যাগ করা ছাড়া অন্য কোনো পথ নেই। এটা ডোনাল্ড ট্রাম্প জানে। সুতরাং এটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে যারা আছে, তার যে মন্ত্রিসভা এবং ডোনাল্ড ট্রাম্প নিজে, তারা প্রত্যেকেই ইসরায়েলের কাছে বন্ধক হয়ে আছে। এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ যারা, তার ভেতরে জ্যারেড কুশনার পড়ে। কুশনারের বাবা ছিল চার্লস কুশনার। তিনি অত্যন্ত করাপ্ট একজন মানে রিয়েল এস্টেট ব্যবসায়ী ছিলেন, এবং তার সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পরিবারেরও, বিশেষ করে তার বাবা ফ্রেড ট্রাম্পের একটা সংযোগ ছিল। সুতরাং জেরার্ড কুশনার তো এখন তার জামাতা। সুতরাং এবং জেরার্ড কুশনার হচ্ছে অত্যন্ত সক্রিয়ভাবে এই জায়নিস্ট প্রজেক্টের সাথে যুক্ত আছে। লুডনিক বলে যিনি, লুডনিক যে অত্যন্ত ঘনিষ্ঠ ডোনাল্ড ট্রাম্পের, এবং ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের যে দায়িত্ব তিনি নিয়েছিলেন, বিশেষ করে বাইডেনের প্রশাসনকে মানে প্রতিস্থাপন করে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে বসানো, এর দায়িত্ব ছিল কিন্তু এই লুডনিকের উপরে। এবং তিনিও কিন্তু এপস্টিনের এই কেলেঙ্কারির সাথে যুক্ত, এবং তিনিও একজন বড় জায়নিস্ট। উইটকফ, তিনি ব্যবসায়ী, এবং উইটকফের সাথে ডোনাল্ড ট্রাম্পের যোগাযোগ একমাত্র ওই কারণে যে তারা উভয়েই কিন্তু এই রিয়েল এস্টেটের ব্যবসা করে, এবং তারা গলফ খেলে একসাথে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন এই উইটকফও হচ্ছে কিন্তু জায়নিস্ট মুভমেন্টের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত। আর যদি আমি বলি রিপাবলিকান জিউইশ ফ্যাকশন বলে একটা ফ্যাকশন আছে রিপাবলিকান পার্টির ভেতরে, এবং সেখানে মারিয়া অ্যাডেলসন অত্যন্ত প্রভাবশালী এক মহিলা, এবং তার যে হাজবেন্ড, তার নাম হচ্ছে শেলডন অ্যাডেলসন।
তিনি স্যান্ডস ক্যাসিনোর মালিক ছিলেন এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং এই মারিয়া অ্যাডেলসন এবং শেলডন মারা গেছেন, শেলডন অ্যাডেলসন, এরা কিন্তু ইসরায়েলি লবির সাথে যুক্ত এবং এরা ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহুর যে ক্যাম্পেইনগুলো হতো নির্বাচনের সময়, এরা তাকে অর্থ দিয়ে এবং সবকিছু দিয়ে সাহায্য করেছে। সুতরাং আমরা লিঙ্কগুলো আমরা বুঝতে পারি কিভাবে লিঙ্ক আছে। এরপরে আছে পল সিঙ্গার বলে একজন ব্যবসায়ী। তিনি প্রথমে কিন্তু তিনি ওই ডেমোক্র্যাটদের সাথে ছিলেন এবং তিনি বলতেন যে হ্যাঁ, রাশা গেট, এটা আমরা শুনেছি এই কথাটা। রাশা গেট হচ্ছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্পকে এই নির্বাচনে সাহায্য করে তাকে প্রেসিডেন্ট পদে বসিয়েছে, কারণ ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা ছিল এই পল সিঙ্গারের প্রথম দিকের বক্তব্য। তারপরে কিন্তু পল সিঙ্গার চলে আসে ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পে। ট্রাম্পের ক্যাম্পে এই কারণে আসে যে নেতানিয়াহু থেকে সে নির্দেশ পায় যে তুমি ট্রাম্পকে এখন গ্রুম করো বা তাকে প্রস্তুত করো যেন সে ইরানের বিরুদ্ধে যুদ্ধে উদ্দীপ্ত হয় বা যুদ্ধে প্রস্তুত গ্রহণ করে। সেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ইলেকশনের সময় অনেক সাহায্য করেছে, অর্থ সাহায্য দিয়ে ইত্যাদি ইত্যাদি। অন্যরা যদি দেখি প্রভাবশালী যারা, জন বল্টন, মাইক পম্পে একজন বড় জায়নিস্ট, এবং স্টিভ ব্যানন, এই যে বিশাল একটা বাহিনী ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে আছে, এই বাহিনীটাই কিন্তু আপনার ডোনাল্ড ট্রাম্পকে প্রথম ট্রাম্পের প্রশাসনে 2016 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হলেন, তার সেই সময় থেকে কিন্তু এরা তাকে গ্রুম করার চিন্তা করেছে এবং ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প যেন যুদ্ধে যেতে রাজি হয় সেটার ব্যবস্থা এবং তাকে প্রস্তুত করার জন্য সবকিছু তারা করেছে। সুতরাং এই লবি যেটা আমরা বলছি, এটা এত প্রভাবশালী যে আপনি কাকে ছেড়ে কাকে রাখবেন। প্রশাসনের প্রায় 90% হচ্ছে ইসরায়েলের লবি থেকে আসা, যারা ইসরায়েলের পক্ষে কথা বলে, যারা চায় ইরানের বিরুদ্ধে যেন যুদ্ধ পরিচালনা করা হয়। এবং এটাও লক্ষ্য করে দেখেন যে যখন আলোচনা চলছে তখনও কিন্তু এই ইসরায়েলি লবির চাপে ডোনাল্ড ট্রাম্প দুটো কাজ করেছে। একটা হচ্ছে $660 মিলিয়ন অস্ত্র কিন্তু ইসরায়েলকে পাঠিয়েছে, আর করেছে কি $16.5 বিলিয়ন অস্ত্র এবং অস্ত্র কেনার অর্থ তারা মানে কংগ্রেসের অনুমতি না নিয়ে ইউনাইটেড আরব এমিরেটকে, জর্ডানকে এবং কুয়েটকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই মানে কংগ্রেসকে বাইপাস করে যাওয়ার একটা প্রভিশন আছে, সেই প্রভিশনটাকে বলে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টস এমার্জেন্সি ওয়েভার প্রভিশন। তার মানে যখন কোনো এমার্জেন্সি হবে, জরুরি অবস্থা হবে, তখন কংগ্রেসকে বাইপাস করে না জানিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে এই সামরিক সাহায্য, অস্ত্র কেনার সাহায্য, অর্থায়ন, এই সমস্তগুলো কাজ করতে পারে। সুতরাং সেইভাবে কিন্তু, অথচ চলছে কিন্তু আলোচনা চলছে, কিন্তু তার ভেতরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো করছে। তার মানে শান্তি সম্মেলনটা একটা খেলা হিসেবে তারা ধরে নিয়েছে। একটা ইরান যদি সম্পূর্ণভাবে সেখানে সারেন্ডার করত, তাহলে তারা বলতো যে হ্যাঁ, এই শান্তি সম্মেলন সঠিক হয়েছে এবং সফল হয়েছে। সুতরাং দেখেন কিভাবে এটাকে জেপার্ডাইজ করা বা এটাকে সম্পূর্ণ মানে বিনষ্ট করে দেওয়ার প্রচেষ্টা প্রথম থেকেই তারা গ্রহণ করেছে। আরেকটা দিক বলে আমি শেষ করব, সেটা হচ্ছে যে ইরানের সম্পর্কে এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধ যাওয়ার ব্যাপারে অনেক কিছুই কিন্তু আমেরিকা বলেছে। হ্যাঁ, মানবাধিকারের কথা বলেছে, সেখানে মানবাধিকার নষ্ট হচ্ছে, গণতন্ত্রের কথা বলেছে, নারীদের সেখানে অধিকার নেই, সেখানে মোল্লাতন্ত্র যার সাথে আধুনিকতার কোনো সাদৃশ্য নেই। এ সবই কিন্তু প্রেক্ষাপট তৈরি করা, কিন্তু এই প্রেক্ষাপটের সামনে আসল যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে ইরানের সম্পদ, এবং সেটা শুধু তেল সম্পদ না,
ইরানের আরো অন্যান্য যে সমস্ত খনিজ সম্পদ আছে, এবং হিসাব মতে সেই খনিজ এবং ইরানের সমস্ত সম্পদের পরিমাণ হবে $35 ট্রিলিয়ন। এটা হচ্ছে বিশেষজ্ঞদের হিসাব মতে $35 ট্রিলিয়ন। এটা কি কল্পনা করা যায়? আর রাশিয়ার সাথে আমি যদি তুলনা করি, তাহলে রাশিয়ার হচ্ছে 75 থেকে 80 ট্রিলিয়ন ডলার। তার মানে ইরান রাশিয়ার মূল সম্পদের প্রায় অর্ধেকের বেশি সে তার এই মাটিতে আছে, এবং সেই কারণে ইরান একটা বিশাল একটা সম্পদ নিয়ে বসে আছে, এবং তাকে এই সম্পদ তার থেকে কেড়ে নেওয়ার একমাত্র পথ হচ্ছে হয় সেখানে রেজিম পরিবর্তন করা, সরকার পরিবর্তন করা, অথবা তাকে সামরিকভাবে ধ্বংস করে দিয়ে সেখানে আরেকটা শাসন ব্যবস্থা প্রবর্তন করা। এই দুটো কাজই কিন্তু এখনো পর্যন্ত আমেরিকার হাতে আছে, এবং সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে এখন যে একটা 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 কি বলে লাল যেটাকে বলে, মানে সংঘর্ষ হচ্ছে না, কিন্তু এই যুদ্ধবিরতির যখন মেয়াদটা শেষ হয়ে যাবে, তখনই আমরা আশা করতে পারি যে আবার পুনরায় ইরান, ইসরায়েল এবং আমেরিকার সংঘর্ষ পুনরায় শুরু হবে। এছাড়া অন্য কোনো পথ আমি দেখি না। তাহলে সামনের দিনগুলোতে আমাদের আবারও এই একই আশঙ্কায় ফিরে যেতে হচ্ছে যে তারা পরস্পরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে, এমনটাই আপনি আশা করছেন? হ্যাঁ, এইটাই। কারণ যুদ্ধটা তো কিন্তু, যুদ্ধের উদ্দেশ্যটা কিন্তু একটাই, সেটা হচ্ছে সম্পদ, এবং সেই সম্পদটা সম্পদ সবকিছুর আড়ালে কিন্তু সম্পদ, এবং সেই সম্পদ তো আমেরিকা দেখেন ভেনেজুয়েলায় একটা নৌ অবরোধ তৈরি করে কি নিল? আসল উদ্দেশ্য হচ্ছে তেল, এবং এটা রাখা ঢাকা না করে ডোনাল্ড ট্রাম্প বলছে। আর আগের যে সমস্ত প্রশাসন ছিল তারা কিন্তু এটাকে রেখে ঢেকে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি, যেমন মানবাধিকার, গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি, নারী অধিকার, এই সমস্ত বলে তারা এটাকে জায়েজ করার চেষ্টা করত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেটা করছে না, সে একেবারে স্ট্রেট বলছে যে তেলের জন্য আমি গেছি। এবং কিউবাতেও কিন্তু যে অবরোধ তৈরি করে রেখেছে, সেটা হচ্ছে কিউবাতে সেখানে যে একটা রিয়েল যদি দখল করে নেয়, তাহলে সেখানে একটা রিয়েল স্টেট ডেভেলপমেন্ট করবে ডোনাল্ড ট্রাম্পের জামাতা কুশনার। ডোনাল্ড ট্রাম্পও করতে পারে, এবং সেটা একটা আমেরিকারই একটা অংশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এবং সেই কারণে ইরানকেও কিন্তু সেইভাবেই আমেরিকা দেখে, যে সেখানে তার যে সম্পদ, সেই 35 ট্রিলিয়নের সম্পদের অধিকারী হয় এবং তাকে নিয়ন্ত্রণে রাখা, সেটাই হচ্ছে আমেরিকার উদ্দেশ্য। ধন্যবাদ অধ্যাপক খান চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।